দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি আমরা শিটকের উদ্দেশ্যে যাব। দার্জিলিং থেকে বেরিয়ে আজকের আবার আমাদের সফর সঙ্গী দীপেন ভাই। আমরা এখন বাজে ঘড়িতে 11:15 বাজে। আমরা অহলদারাতে আমরা নাইট স্টে করবো, অহলদারার একদম টপ মোস্ট ইয়েতে হোমস্টেতে। তো আমরা যাওয়ার সময় মংপু, যোগীঘাট আর নামথিং পোখরি কভার করে তারপর যাব। আর যাওয়ার সময় তো যথারীতি ঘুম আর বাতাসি আলু পড়বে, কিন্তু সেখানে নামবো না, এই ওপরই বেরিয়ে চলে যাব। কারণ দার্জিলিংটাকে আবার ভালো করে এন্টায়ারটা এক্সপ্লোর করার জন্য আরেকবার আসতে হবে, আমাদেরকে নিশ্চয়ই আসতে হবে এবং বারংবার আসতে হবে। আমরা মংপুর রাস্তায় ঢুকে গেছি। 3 মাইল দিয়ে রাস্তাটা ভাগ হয়ে গেছে, একটা কালিম্পং এর দিকে চলে গেছিল, একটা মংপুর দিকে, আর একটা ওপরে ঠিক এই রাস্তার ওপর দিকে চটকপুরের দিকে গেছে। এন্টায়ারটা জঙ্গল এরিয়ার মধ্যেই পড়ছে, পুরোটাই জঙ্গল। দেখুন, আপনি দেখলে বুঝতে পারবেন। ওপরে চটকপুরের রাস্তা। বলা যায় না, যখন তখন কোনো লেপার্ড এসে সামনে দাঁড়িয়ে পড়তে পারে। সামনের বাঘগুলো দেখুন, পুরো জঙ্গলে ঘেরা বাঘ। রবীন্দ্র ভবন মংপুতে আমরা এসে গেছি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রায়ই আসতেন, মানে পাহাড় তো ওনার খুবই ফেভারিট ছিল। এখানে উনি প্রায়ই আসতেন এই রবীন্দ্র ভবনে। অনেক কাহিনী ওনার সঙ্গে জড়িত রয়েছে এই রবীন্দ্র ভবনকে নিয়ে। মানে ভাবতেই কিরম লাগছে। দেখুন, এইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর উনি এই রাস্তা ধরে হেঁটে ওই বাড়িতে গেছেন। এটা ভাবতে নিজের গায়ে কিরম কাঁটা দিচ্ছে। দেখুন, আমরা আজ সেই রাস্তার উপর দিয়ে হাঁটছি। বোধহয় আমাদের বিরাট একটা ভাগ্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের পদচিহ্ন অনুসরণ করে আমরা তার বাড়ি অবধি যাচ্ছি। তিনি যেখানে ছিলেন, তিনি এই বাড়িতে তিনি তার জীবনের 3বার এসেছিলেন এবং প্রায় দিনই এখানে এই বাড়িতে থাকতেন 3বার এসে। কিন্তু 4র্থবার উনি আসতে গিয়ে ভীষণ গুরুতর অসুস্থ হয়ে পড়েন কলকাতায়, তাই 4র্থবার আর তার আসা হয়ে ওঠেনি। সেই জন্য ওনার এখানে 3বারই পদধূলি পড়েছে, তাই কারণে এই বাড়িটার নাম ওনার। চলে এলাম এখানে, ভেতরে টিকিট কেটে ঢুকতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত মিউজিয়ামের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের সবটা দেখাতে পারবো না। তো চলো আমরা ভেতরটা দেখে আসি, এসে তোমাদের সাথে শেয়ার করছি যে কেমন লাগছে। আমরা ঢুকে পড়লাম রবীন্দ্র ভবনের ভেতরে। কি সুন্দর সাজানো গোছানো। মৈত্রী দেবী হলেন ডক্টর মনমোহন সেন। উনি এই কুইনাইন ফ্যাক্টরি, আমাদের রবীন্দ্র ভবনের পাশেই কুইনাইন ফ্যাক্টরি আছে। ওই কুইনাইন ফ্যাক্টরির পাশে, মানে ওই কুইনাইন ফ্যাক্টরিতে ছিলেন। ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না, তো বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি ভেতরটা দেখে আসছি, এসে তোমাদেরকে বলবো। বাইরেটা কি সুন্দর সাজানো গোছানো, বাগান করা। ডক্টর মনমোহন সেন, যিনি এখানের কুইনাইন ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন, ওনার স্ত্রী মৈত্রী দেবী, ওনার অনুরোধেই 3বার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। এই বাড়িতেই কিন্তু উনি থাকতেন এসে। এই সেই কবিগুরুর মূর্তি এখানে রাখা। সত্যি বাংলোটা দেখো, কটেজটা কি সুন্দর, একদম যেন হাতে আঁকা জায়গাটা, সাজানো গোছানো, মনের মতো করে মৈত্রী দেবী সাজিয়েছিলেন জায়গাটাকে।
আমরা ঢুকে পড়লাম রবীন্দ্র ভবনের ভেতরে। অ্যাকচুয়ালি এই বাড়িটা হচ্ছে মৈত্রী দেবী। মৈত্রী দেবী হলেন ডক্টর মনমোহন সেন। উনি এই কুইনাইন ফ্যাক্টরি, আমাদের এই রবীন্দ্র ভবনের পাশেই কুইনাইন ফ্যাক্টরি আছে। ওই কুইনাইন ফ্যাক্টরির পাশে মানে ওই কুইনাইন ফ্যাক্টরিতে উনি কর্মরত ছিলেন। আর মৈত্রী দেবী হলেন ওনার ওয়াইফ। এবার মৈত্রী দেবীর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভালো সম্পর্কের দরুন উনি এই বাড়িতে প্রায়ই আসতেন। অ্যাকচুয়ালি 3 বার ওনার যতদূর জানা গেছে 3 বার উনি এখানে এসেছেন, কিন্তু চতুর্থবার আর ওনার দুর্ভাগ্যবশত আসা হয়ে ওঠেনি। কারণ উনি কলকাতার রাস্তাতেই আসতে গিয়ে এখানে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়েন, যার জন্য আর আসা হয়ে ওঠেনি। দেখুন এই ফুলগুলো কি সুন্দর, দেখুন এখানে সবকিছুই যেন অত্যন্ত সুন্দর। একটা অদ্ভুত ধরনের একটা ফুল দেখুন। আমরা মংপুর এই রবীন্দ্র ভবনের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। রবীন্দ্র ভবন থেকে বেরোনোর আগে আপনাদেরকে দেখাই এই বাড়ির ঠিক বাইরেটাতেই ভেতরে কম্পাউন্ডের মধ্যেই মানে এই বাড়ির ঠিক আউটসাইডে এইখানে এরকম একটা ট্রি হাউস রয়েছে। এই ট্রি হাউসটা আপনি ইচ্ছা করলে বুকিং করে থাকতেও পারেন, এখানে থাকার সুবন্দোবস্ত আছে। এখানে সিঁড়ি আছে ওদিক থেকে ওঠার। একটা ইটস এ কমপ্লিট ট্রি হাউস, মানে ইটস লুকিং সো বিউটিফুল। আর আপনি ভাবতে পারছেন যে ওপরে উঠলে ওই ওপর থেকে ট্রি হাউসের ওপর থেকে এই নিচের সৌন্দর্যটা কি ব্যাপক আকারে লাগবে। এটা যারা ওই ওপরে ট্রি হাউসে থাকেন তারা জানেন। এই ট্রি হাউসে ওঠার সিঁড়িটা এদিক দিয়ে, দেখুন এদিক দিয়ে সিঁড়িটা উঠেছে। এই রবীন্দ্র ভবন থেকে বেরিয়েই এই রাস্তা দিয়ে এসে যার ঠিক উল্টো দিকে এই রাস্তা ধরে এই ওপরের দিকে উঠলে এখানে স্ট্রবেরি প্ল্যান্টেশন আছে। আর একটু এগোলে এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটুখানি গেলেই একটা স্ট্রবেরির আপনার প্ল্যান্ট এবং ফ্রুটসের ওখানে চাষ হয়। আপনারা এখানে এই রাস্তাটাও এক্সপ্লোর করতে পারেন, এই জায়গায়ও যেতে পারেন আসলে। এই পাশেই কুইনাইন ফ্যাক্টরি, যেখানে ডক্টর মনমোহন সেন করতেন, ম্যানেজারিয়াল পোস্টে ছিলেন। ওনার ওয়াইফ মৈত্রী দেবী এই বাড়িতে থাকতেন এবং যার সুবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি এই বাড়িতে পড়েছিল। এই কুইনাইন ফ্যাক্টরিটা এই ভেতর থেকে গিয়ে কুইনাইন ফ্যাক্টরিটা, কিন্তু এখন যেহেতু মানে এর ভেতরে যাওয়ার আমাদের কোনো অনুমতি নেই, তাই দূর থেকেই বাইরে থেকেই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই কুইনাইন ফ্যাক্টরিতে ডক্টর মনমোহন সেন উনি ছিলেন, ম্যানেজারিয়াল পোস্টে ছিলেন, দেখাশোনা সব কিছু ওনার দায়িত্ব ছিল। এবং এই কুইনাইন ফ্যাক্টরির এই পাশেই এই বাড়িতে এই কোয়ার্টারে উনি থাকতেন। ওনার মংপুর এই কোয়ার্টারে ওনার বাস ছিল, ওনার নিবাস। এবং তার সূত্র ধরে মৈত্রী দেবীর সঙ্গে সুন্দর একটা সম্পর্কের দরুন রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে আসতেন এবং ওনার পায়ের ধুলো পড়েছিল, যার অনেকগুলি প্রমাণ ভেতরে মিউজিয়াম স্বরূপ রাখা রয়েছে। কিন্তু যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আপনাদেরকে দেখাতে পারলুম না। রিয়াং নদীর ওপর এই ব্রিজটি বাবা রামদেব উদ্বোধন করেন, যেটির নাম হচ্ছে যোগীঘাট। অসম্ভব সুন্দর এই ব্রিজটি মংপু আর শিটংকে যুক্ত করে। যোগীঘাট ব্রিজ, এই যোগীঘাট ব্রিজ দিয়ে আমরা চললাম মংপু থেকে যোগীঘাটের ব্রিজ হয়ে। আমরা ওপারটা শিটং করছে না? হ্যাঁ, ওপারে শিটং, এপারে মংপু। ওপারে শিটং, এপারে মংপু যোগাযোগ স্থান এই যোগীঘাট ব্রিজ। এর মাঝখানে এর আগে ব্যবহার করা হতো এই কাঠের যে বৃষ্টি দেখা যাচ্ছে, জরাজীর্ণ বৃষ্টি, সাহেব আমল থেকে ব্যবহার করা হতো। তারপরে
খুব রিসেন্টলি বাবা রামদেব যোগী বাবা রামদেব দ্বারা উদ্ঘাটিত এই ব্রিজটি এখন ব্যবহার করা হয়। রিয়াং নদীতে নামার খুব ইচ্ছা ছিল, কিন্তু হোমস্টে থেকে বারবার ফোন আসছে যে আমাদের লাঞ্চ রেডি করে ওনারা বসে রয়েছেন, বাকি আরও বেশ কিছু গেস্ট আছে, ওনাদের আমাদের পার্টটা কমপ্লিট করার পর, এখন প্রায় ঘড়িতে বাজে 3:30 নাকি 3টে 3:30 বাজে, যাই হোক, তো এখন আমাদের পার্টটা ওনারা কমপ্লিট করবেন, না করলে অনেকটা যেতে হবে। এখন নামতিং পুকুরি টাচ করে যাব, তো যেতে যেতে 4টে বেজে যাবে, তাই ওনারা বারবার ধরে আমাদের রিকোয়েস্ট করছেন যদি একটু তাড়াতাড়ি আসা যায়। তাই আজকের আর রিয়াং নদীতে নামা হলো না, পরের বার নিশ্চয়ই এসে রিয়াং নদীতে নেবে অনেক আনন্দ করব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে অতি অবশ্যই। আপনি কি শিটং থেকে এলেন? দেখছি শিটং যাব, এবার শিটং থেকে আসিনি কিন্তু শিটং এ যাব। না, ওই দিক থেকে শিটং থেকে এলেন, যাবেন মংপু নাকি? না না, মংপু যাব না, মংপু থেকে শিটং এ এসেছি, এবার ঘুরপাক খাচ্ছি এখানে, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। ভালো। এই হলো রিয়াং নদী, এই রিয়াং নদীর ওপরে উদ্ঘাটন করেছেন বাবা রামদেব, তাই এর নাম। এইটা হলো যোগীঘাট ব্রিজ, বাবা রামদেব উদ্বোধন করেছিলেন এই ব্রিজটি, তাই জন্য এর নাম যোগীঘাট পড়েছে। আর এই হলো রংপো নদী, ওখান থেকে দেখুন অনেকেই নেমেছে নিচে, নামা যায় ওই ব্রিজ ক্রস করে ওই দিক দিয়ে গিয়ে লেফট দিয়ে গিয়ে ওই দিক দিয়ে নামার রাস্তা আছে, কিন্তু আমার হোমস্টে থেকে গুরুংজি বারবার ফোন করছেন, অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমরা আর এরকম নামলাম না। ইচ্ছে ছিল এখানে নামার, কিন্তু পারলাম না। আর এই হলো রিয়াং নদী। আর এদিকে যে আগে যে মানে এই ব্রিজটা কিন্তু মংপু আর শিটংকে জোড়ে, তো এই ব্রিজটা যেহেতু নতুন ব্রিজ, এর আগে মানুষ কি করে যাতায়াত করতো দেখুন, এই যে এই পুরনো কাঠের ব্রিজটি, যেটা এখন ভগ্নপ্রায় দশা, এই ব্রিজটি দিয়ে আগে মানুষ যাতায়াত করত। এই যে এখান থেকে ঢুকে এই ব্রিজ হয়ে ওই পারে চলে যেত। এখন ব্রিজটির আর কিছু অবশিষ্ট, মানে ওই দেখতে পাচ্ছেন ভাঙা চোরা কাঠের ব্রিজ ওটা রয়েছে, আর ওই নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াং নদী। এখন এই নতুন ব্রিজটাই একমাত্র মংপু আর শিটংকে যুক্ত করে রেখেছে। যোগীঘাটের সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে, নাম দ্বিতীয়া ফুড কর্নার। দ্বিতীয়া ফুড কর্নার থেকে আমরা একটা থুপ্পা অর্ডার করেছিলাম, চিকেন থুপ্পা। চিকেন থুপ্পাটা কিরম টেস্ট? দুর্দান্ত না? দেখলে বোঝা যাচ্ছে যে মানে ডিলিশিয়াস। আপনারা যোগীঘাট এলে এখানে আসলে অতি অবশ্যই এই দোকান থেকে একবার এই অন্তত চিকেন থুপ্পাটা টেস্ট করে দেখবেন। এই যোগীঘাটে আপনারা যদি থাকতে চান 1-2 রাত্রির জন্য, এখানে অনেক হোমস্টের অপশান আছে। এখানে এই একটা মুখিয়া হোমস্টে আছে, এছাড়াও আগে দেখছিলাম আরও অনেক হোমস্টের অপশান রয়েছে, এছাড়া তৈরিও হচ্ছে, অনেক নিউলি কনস্ট্রাকশন চলছে। হ্যাঁ, এখানে থাকারও অপশান রয়েছে এই যোগীঘাট ব্রিজের সামনে যদি আপনারা থাকতে চান। রিয়াং নদীর ওপরে অবস্থিত এই যোগীঘাট ব্রিজ উদ্ঘাটিত হয় বাবা রামদেবের হাত দিয়ে। মনে হচ্ছে আমার ক্যামেরার মোবাইলের ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না, এই চোখের লেন্সের থেকে তো বড় পাওয়ারফুল লেন্স আর নেই বলো, যেটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি। দূরে পাহাড়ের গায়ে গায়ে আসলে প্রচণ্ড ফগি, প্রচণ্ড, পুরো স্পষ্ট নয় কিছু। পাহাড়ের গায়ে গায়ে সব এক একটা করে ছোট 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 গ্রাম, আহা কি ভালো লাগছে দেখতে। আর এই রাস্তা চলে গেছে মংপুর জঙ্গলের ভেতর থেকে, ছোট্ট একটা গ্রাম, ছোট্ট গ্রাম, মানে ধরো 8-10টা বাড়ি নিয়ে একটা গ্রাম। কি ভালো বলো তো, সুযোগ সুবিধাটা হয়তো কম, জীবনযাত্রার মান অত উন্নত নয়, কিন্তু প্রকৃতির কোলে এরা কত ভালো আছে না। 8-10টা বাড়ি নিয়ে একটা গ্রাম, খুব ভালো। এখন আমরা চলেছি
যোগীঘাট থেকে নামথিং পোখরির উদ্দেশ্যে পুরো রাস্তাটাই কিন্তু জঙ্গলের মধ্যে থেকে, ঘন জঙ্গল, পাইন এবং অন্যান্য গাছ যেমন জঙ্গলে থাকে সেরকম রাস্তার ওপর দিয়ে আমরা চলেছি। অসাধারণ এখানে প্রকৃতি। আসলে আমরা যারা পাহাড়কে ভালোবাসি, যারা সমুদ্রকে ভালোবাসে তাদের কাছে জানি না কীরকম, আমরা যারা পাহাড়কে ভালোবাসি তাদের কাছে এই যে রাস্তাটা, ওফ, অসাধারণ অসাধারণ। পাহাড়ের মধ্যে জঙ্গলের ভেতর থেকে এই রাস্তাটা অসাধারণ। তো সামনে আসছে আমাদের লাস্ট, মানে শিটং ঢোকার আগে লাস্ট ডেস্টিনেশন নামথিং পোখরি। পোখরি মানে তো জানেন একটা পুকুর, খুব সুন্দর জায়গা, চলুন দেখি। আমরা এখন এসে পৌঁছেছি নামথিং পোখরিতে। দেখো, এই দেখো নামথিং পোখরি। এখন তো এখানে পোখরি মানে লেক বা জলাশয় যাই বলো, এখন তো এখানে জল নেই গ্রীষ্মকাল, কিন্তু বর্ষাকালে এখানে জল থাকে। আর সবচেয়ে বড় কথা, হিমালয়ান স্যালামান্ডার, যেটাকে আমরা ডাইনোসরের দুটো ভাই বলি, এখানে কিন্তু পাওয়া যায়, যারা বিলুপ্ত প্রায়। আর পাশে চতুর্দিক পাইনের জঙ্গলে ঘেরা, মাঝখানে এই পোখরি। এই পোখরিটাকে এখানের লোকজন খুব পবিত্র মনে করে। আর তার সামনে দেখো কি আছে, হনুমানজি। আর পোখরির পাশ থেকে দেখো এরকম একটা জঙ্গলের ভেতর থেকে ট্রেল চলে গেছে, ওই যে যাচ্ছে লোকজন। এখান থেকে অনেকটা ওপরে উঠলে একটা শিবজির মন্দির আছে, সেখানে একটা ছোট্ট শিবজির মন্দির। এই গ্রামের লোকেরা সেখানে যায় পুজো দিতে। কিন্তু এই ট্রেলটা একদম ঘন, দেখতে পাচ্ছ, ডেন্স ফরেস্ট। এই ঘন জঙ্গলের মাঝখান থেকে এই সরু মেঠো পায়ে চলা রাস্তা, এটা চলে গেছে একদম ওপরে। ওপরে একদম পাহাড়ের চূড়োয় সেই বাবা ভোলেনাথের একটা মন্দির আছে। এটা হলো এখানকার, তোমরা আসলে মাস্ট ভিজিট এই প্লেসটায়। এত সুন্দর এর নেচার, দেখো, অবাক হয়ে দেখবে। ওই যে বলেছিলাম না, মা আদিশক্তি পাহাড়ি অঞ্চলে নিজের সমস্তটা অকৃপণভাবে দান করেছেন। এটা কিন্তু এটাও একটা তার নিদর্শন। রাস্তাটা কোথায় উঠে গেছে দেখো আস্তে করে, আমি জানি না, একদম উপরে অবধি মনে হচ্ছে না উঠতে পারবো। এবার পদম গুরুংজি আমাদের খেতে দেবেন না হোমস্টেতে গেলে, এত বেলা হয়ে গেছে। আর এই হলো পোখরিটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরো লেকটা। দাঁড়া, এই ফাঁকাটা দিয়ে দেখাই, দেখো, এই যে পোখরিটা দেখতে পাচ্ছ, পুরো পাইনের জঙ্গলে ঘেরা। এই পোখরিটাতেই পুরো বর্ষাকালে লেক থাকে। আর এখানে খুঁজলে স্যালামান্ডার দেখতেও পাওয়া যেতে পারে, বাট আমরা এখন এর ভেতর নামবো না কোনো মতেই। বাবা, সাপ খোপ কি থাকবে তার ঠিক নেই। তারপরে এমনি রাস্তায় মানে কি বলবো, কিং কোবরা দেখে এসছি রাস্তার মধ্যে, রাস্তা জুড়ে বসেছিল। আর এই ট্রেলটা দেখো কোথায় উঠে গেছে আস্তে আস্তে। এটা দেখতে কিন্তু তোমরা ক্যামেরায় বুঝতে পারবে না, এটা চোখে দেখলে, সামনে দেখলে বুঝতে পারবে কি ভয়ঙ্কর রাস্তা। এর মধ্যেই তাদের নিবাস। দেখুন কত সুন্দর লাগবে এই রাস্তা দিয়ে, আপনি দেখার চেষ্টা করছি। অদ্ভুত একটা জঙ্গলের আওয়াজ, জানো, জানি না, হয়তো দেখো এখান থেকে হঠাৎ করে একটা লেপার্ড নেমে এলো বা কিছু। এখানে কিন্তু ব্ল্যাক প্যান্থার আর লেপার্ড প্রচুর পরিমাণে এই জঙ্গলে রয়েছে। এই জঙ্গল মানে এই জঙ্গলটা কিন্তু বিশাল বড়, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। চলো, দেখো আমার বর উঠছে, আমিও ওঠার তাহলে একটু চেষ্টা করি। আমি তো ভাবছিলাম আর উঠবে না, আমি ওই জন্য দাঁড়িয়ে পড়েছিলাম, উঠছিলাম না। রাস্তাটা ভীষণই স্টিফ, দেখে বুঝতে পারবে না তোমরা ক্যামেরাতে, কিন্তু উঠতে গেলে বোঝা যাচ্ছে। আর জঙ্গলটা খুবই ঘন জঙ্গল, ভীষণ ঘন জঙ্গল, মানে দেখতে পাচ্ছ। দেখো কোথা থেকে আমরা নেমে এসছি বলছি, ওই রাস্তা ধরে। মন্দিরে ঘন্টার আওয়াজ পেলে টং টং করে, আমাদের আগে একজন গেছে দেখেছি আমি, তারাই গিয়ে হয়তো মন্দিরে ঘন্টাটা বাজালো। এই আগে ওই যে আর বর্ষাকালে কিন্তু এই রাস্তায় প্রচন্ড ঝোঁক থাকে। এখন তো গরমকাল, বৃষ্টি নেই, বৃষ্টি হলে এই পুরো ঝোঁক একদম ছেঁকে ধরে। এতটা রাস্তা চলে এসেছিলাম,
বাট এখান থেকে আরও অনেকটা উপরে যেতে হবে, সেই জন্য আর যেতে পারছি না, নিঃশ্বাস ফুলে উঠেছে, প্রচণ্ড স্টিভ। আর ওই নিচে পুকুরি দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখান থেকে। চলো এবার নিচের দিকে নামি, অনেকটা আবার যেমন উঠেছি তেমনি তো অনেকটা নামতেও হবে। চলো, এই দেখো অহলদারা ভিউ পয়েন্টের দিকে আমরা এই গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই দাঁড়িয়ে আছি। আর এখান থেকেই এই যে শুরু হয়ে গেছে সিনকোনা প্ল্যান্টেশন। এখান থেকে পুরো সিনকোনা গাছের চাষ হয় দুদিক জুড়ে। এই দেখো পুরো সিনকোনা গাছের প্ল্যান্টেশন এখান থেকে হয়। এই সিনকোনা গাছের থেকেই কিন্তু ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। আর এই হলো গেট, আর এটা হচ্ছে শেলপু পাহাড়। শেলপু পাহাড়ের ওপরে একদম ভিউ পয়েন্ট আহলডারা, ওখানেই আমাদের হোমস্টে আছে। তাহলে চলো আগের দিকে এগিয়ে যাই। তাহলে বন্ধুরা, আমার এই ঘোরার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের আমাকে একটু জানাও। আর পরের দিন আমাদের আসবে অহলডারাতে ছিলাম, যে হোমস্টেতে ছিলাম সেটা তোমাদের দেখাবো, আর অহলদারা জায়গাটা দেখাবো, এবং অহলদারা থেকে বেরিয়ে বাড়ি আসার আগেও অনেকগুলো ভিউ পয়েন্ট আমরা কিন্তু কভার করব, এবং সেখানে থাকবে মোস্ট ডেঞ্জারাস ভূতের জায়গা ডাউহিল। তো ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টসের মাধ্যমে জানিও ভিডিওগুলো কেমন লাগছে।